আপনি রাস্তায় গাড়ি থেকে টাকা তুলবেন সমঝোতার ভিত্তিতে, এই রাইট অধিকার কে দিছে আপনাকে? আপনি এস্টাবলিশ করলেন যে আপনারা চাঁদাবাজি করেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় বসে সরকারিভাবে চাঁদার পক্ষে ছাড়পত্র দিচ্ছেন। নতুন সরকারের কার্যক্রম মানুষের অনেকেই বলে যে মন্তব্য করার সময় আসে নাই, এখন কি জাস্ট হানিমুন চলছে, মন্তব্য করার সময় আসবে না কেন? আপনারা তো এমন কোনোভাবে বসে থাকেননি যেখানে মন্তব্য আসে না। একজন মন্ত্রী, দায়িত্বশীল মন্ত্রী বলতেছে সমঝোতার ভিত্তিতে টাকা নিলে সেটা চাঁদা নয়। কোথায় পেয়েছেন আপনার? কে শিখিয়েছে? ওই মন্ত্রীকে আমি প্রশ্ন রাখতে চাই যে সমঝোতার ভিত্তি মানে কি? সমঝোতা হয় কিভাবে? প্রথম এসে তো আপনি আমার কাছে টাকা চাইবেন যে আমাকে 5,000 টাকা দাও, না দিলে আচ্ছা ঠিক আছে 500 নাও বা 1,000 নাও, এটাকে বলে সমঝোতা। আপনি চাইবেন কেন? আপনাকে এই অধিকারটা কে দিছে চাওয়ার? কি অধিকারে চাইছেন? আপনি কৈফিয়ত দেন জাতির কাছে যে আপনি কি অধিকারে বললেন যে সমঝোতার ভিত্তিতে যে টাকা নিবে সেটা চাঁদা নয়। আপনি যে আমার কাছে সে চাইবেন 5,000 তারপর দিব 1,000, এই চাওয়ার অধিকারটা, রাইটটা আপনাকে কে দিছে? নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনারা বলছেন মালিক সমিতি, শ্রমিক সমিতি এগুলো চালানোর জন্য তারা টাকা তোলে। মালিক সমিতি, শ্রমিক সমিতি চালানোর জন্য সদস্য থাকে, ওখানে সদস্যরা মাসিক চাঁদা দেয়। আমরা সমিতি, ক্লাব সম্পর্কে জানি। যারা সদস্য থাকে মালিক সমিতির, শ্রমিক সমিতির, তারা চাঁদা দিবে, ওই সদস্যরা। আপনি রাস্তায় গাড়ি থেকে টাকা তুলবেন সমঝোতার ভিত্তিতে, এই রাইট অধিকার কে দিছে আপনাকে? আপনি এস্টাবলিশ করলেন যে আপনারা চাঁদাবাজি করেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় বসে সরকারিভাবে চাঁদার পক্ষে ছাড়পত্র দিচ্ছেন যে চাঁদাটা বৈধ। সুতরাং এতদিন যে চাঁদাবাজি কথাটা আসছে সেটা তো আপনার ক্ষমতায় এখনো অফিসিয়ালি আপনারা বসেন নাই। অফিসিয়ালি বসবেন 12ই মার্চে সংসদ অধিবেশন আসার পর। এখানে প্রধানমন্ত্রী ডিক্লেয়ার হবে, স্পিকার, ডেপুটি স্পিকার সবকিছু হওয়ার পর। তার আগেই আপনারা চাঁদাবাজি নিয়ে বললেন এইটা। আবার একজন মন্ত্রী বললেন গণভোটে রাজি না হইলে নির্বাচন দিত না, সেটাও বলে ফেললেন। আরেকজনে কি বললেন? বাংলাদেশ ব্যাংকের গভর্নর চট করে আপনি সরিয়ে দিলেন। আপনি সরাইতেই পারেন, কিন্তু তাকে যে সরাইলেন কি কারণে, কি বেসিক, কোন রিজন দিয়ে আপনি সরাইতে পারেন? ঠিক আছে, ফাইন। যাকে আনছেন কোনো সন্দেহ নাই তার কোয়ালিফিকেশন সে কিছুই না, আমি তাও ধরে নিলাম যে সে আপনি আনতে পারেন, সে বুঝবে না বাংলাদেশ ব্যাংক, তাও আমি চ্যালেঞ্জ করছি না। উনি ব্যবসায়ী, ওনার মাথায় দুটো কাজ করবে। নাম্বার ওয়ান, উনি নিজে ব্যবসায়ী, ওনার মাথায় সবসময় ব্যবসায়ীদের পক্ষে ব্যাংকরে কিভাবে রাখবে, ব্যাংকের ব্যবসায়ীদের ক্ষেত্রে কিভাবে কি সুবিধাটা নিবে, এটা তার মাথায় ঘুরবে, হাজার চেষ্টা করলে সরবে না। সুতরাং এই ব্যবসায়ীকে আনা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আপনি আনা ঠিক হয় নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, 90 লক্ষ টাকা তার ঋণ আছে, না 89 কোটি টাকা তার ঋণ আছে। সেই ঋণ রিশিডিউল করেন, অমুক করেন, তমুক করেন, যা খুশি তাই করেন। আপনার কাছে রাষ্ট্রীয় ব্যাংক 89 কোটি টাকা পাওনা। তো যার কাছে ব্যাংকের টাকা পাওনা আছে, যে ব্যাংক যার কাছে 91 কোটি টাকা পাওনা, তাকে আপনি পুরা বাংলাদেশের টাকার দায়িত্বটা দিয়ে দিলেন। এটা কি হিসাবে? কোনোভাবে সে যোগ্যতা অর্জন করে নাই, শুধু একটা কারণে। আজকেও তাকে সরাই দিয়ে তাকে ঋণ মুক্ত করেন, তারপরে দেন। আপনি একটা ঋণ যার কাছে ব্যাংক টাকা পায় তার কাছে আপনি সমস্ত ব্যাংক তুলে দিয়েছেন, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। আর যদি সে অত বড় সাকসেসফুল ব্যবসায়ী হইতো তাহলে উনি ঋণ খেলাপি হন কেন, রিশিডিউল করেন কেন? উনি তো ওনার ব্যবসায়ী করতে পারেন না। এই সমস্ত গল্প বলতে লাভ নাই। সুতরাং এই যে কাজ, এতগুলা কাজ আপনারা তাজুল ইসলাম, আপনি আইসিটি থেকে তাকে সরিয়ে দিলেন। তাজুল ইসলাম কি তার অযোগ্যতার কারণে সরিয়েছেন? কই, সেই কথা তো আসে নাই, আপনি সরিয়ে দিলেন। কেন সরিয়ে দিলেন? বিকজ তাজুল ইসলাম যেই মনোযোগের সাথে, যেই একাগ্র চিত্তে যে মামলাগুলো সে করতেছিল, জুলাই চেতনার পক্ষে থেকে মামলাটা করতেছিল, যেখানে গণহত্যা হয়েছে, আয়নাঘর হয়েছে, বিডিআর হত্যা হয়েছে, শাপলা চৌধুরী, সেই বিচারগুলো করতেছিল। সেখান থেকে সরিয়ে যাকে দিয়েছেন তাকেও আমরা চিনি, যে ছিল আগে তাজুল তাকেও আমরা চিনি। আমি তো মনে করি এটা স্রেফ আপনারা বিগত সরকারের পক্ষপাতিত্ব করার জন্য নাম্বার ওয়ান বুঝাইলেন তাজুলকে সরাইয়ে, যে আমরা আসার পর তাজুলকে এই জন্য সরাইছি যে এর আগে আমরা আসার আগ পর্যন্ত তাজুল সাহেব যে কাজ আইসিটিতে করছেন ওটার দায়িত্ব আমাদের না। এইটা আপনার সেফ সাইড নিছেন। দুই, যাকে আনছেন সে নিশ্চয়ই ফার্ম ডিটারমিনেশন তার আছে কিনা সেটা আমি জানি না, তবে আমাদের কাছে আমরা দেখব ফলাফল কি হয়। যদি দেখি যে হ্যাঁ ফলাফলটা জুলাই চেতনার
পক্ষে যারা ছিল তাদের বিরুদ্ধে র্যান্ডম যাচ্ছে, তখন আমরা ধরেই নিব তাকে আনাই হয়েছে ওই প্ল্যান করে, যাতে করে জুলাই আন্দোলনে বা জুলাইয়ের সময় যে অত্যাচার নির্যাতন করেছে সেটা থেকে যাতে ওই আওয়ামী সরকারের সমস্ত আসামিরা রিলিফ পায়, মুক্তি পায়, সেজন্যই আনা হয়েছে। সেটা ফলাফল বলে দিবে, এখন আমরা বলতে পারতেছি না। অনেকেই বলে যে 12 তারিখে নির্বাচন, সেক্ষেত্রে 9 তারিখে তড়িঘড়ি করে এরকম একটা এগ্রিমেন্ট করার কি প্রয়োজন ছিল। এটা সাধারণ যুক্তিতে এটা আসে যে হ্যাঁ, এইটা না করলেও পারত, কিন্তু প্রশ্ন হচ্ছেই যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, যদি ভালো করে আপনি চিন্তা করেন, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না। তত্ত্বাবধায়ক সরকার আমার সংবিধানে নাই, অন্তর্বর্তীকালীন সরকার আমার সংবিধানে নাই। আর অন্তর্বর্তীকালীন সরকার তাকে বলা হয় যে একটা সরকার চলে গেছে, নির্বাচনের মাধ্যমে আরেকটা সরকার আসবে, এর মাঝখানের যে সময়টা সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকার। এবং অন্তর্বর্তীকালীন সরকার মানে পূর্ণাঙ্গ সরকার, একদম কমপ্লিট পরিপূর্ণ নির্বাচিত প্রধানমন্ত্রী যেভাবে কাজ করতে পারেন ঠিক একইভাবে সে কাজ করতে পারবেন। সেই হিসাবে যাওয়ার পূর্ব পর্যন্ত সে কমপ্লিট গভর্নমেন্ট। তার ম্যান্ডেট এইটা ছিল না উনি এসে নির্বাচন দিয়ে চলে যাবেন, এটা তো ছিল না। থাকলে তো এই সংস্কার, ঐক্যমত্য কমিশন, গণভোট এই সমস্ত আলাপ তো আসতো না। সুতরাং সে কমপ্লিট সরকার। সুতরাং 9 তারিখ সে এগ্রিমেন্ট যদি ওইভাবে করে, ওই দৃষ্টিকোণ থেকে এটা কারেক্ট করতে পারে। আর যদি বলি যে নির্বাচন 12 তারিখে তো তড়িঘড়ি করে চুক্তিটা না করলেও পারতো, সেটাও কারেক্ট, না করলে পারতো। এখন প্রশ্ন হচ্ছে উনি করলে কিছু আসে যায় না। যদি মনে করে এই সরকারের সেই দাপট থাকে, সেই ক্ষমতা থাকে, এবং সেই চুক্তিগুলা যদি রাষ্ট্রের বিরোধী কিছু হয়ে থাকে, আমি দেখতে চাই তারা রিভিউ করুক, রিভিউ করে ফেলুক। ইনুস সাহেব তো 12 তারিখে 9 তারিখে একটা এগ্রিমেন্ট করে ফেলছে, এবং সেখানে খলিল রহমান সম্প্রতি স্টেটমেন্ট দিছে জামাত এবং বিএনপি উভয়ের সম্মতি নিয়ে ওনারা এটা এগ্রিমেন্টটা করেছে। যদিও জামাতের আমির অলরেডি স্টেটমেন্ট দিছে যে না, আমাদের সাথে কোনো এটা নিয়ে আলোচনা হয় নাই, বাট বিএনপির রিয়াকশন আমরা পাই নাই, বাট এটা উনি বলেছেন। এটা যেহেতু বলেছেন, যতক্ষণ পর্যন্ত এটা মিথ্যা প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত ধরে নিতে হবে যে বিএনপি জামাতের সম্মতি নিয়েই করছে। এটা কেন মনে হয় আমি বলি, কারণ বিএনপি তো শুধু নির্বাচনের জন্য অস্থির ছিল। এটা তো জানে যে হাফিজ সাহেব কি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় উনি কি বলছেন সম্প্রতি, যে আমরা গণভোট যদি ওই সময় রাজি না হইতাম তাহলে নির্বাচন হইতো না। তার মানে কি, নির্বাচনটাই তাদের কাছে ফ্যাক্টর। সুতরাং এখন মনে হয় যে ওটা হলে হতেও পারে, হ্যাঁ ঠিক আছে এগ্রিমেন্ট করেন, অর্থাৎ নির্বাচনটা দরকার। ভালো কথা, নির্বাচন নিছেন, ফাইন। এবং এটা কিন্তু সবই কিন্তু টু সাম এক্সটেন্ট অনেকটা ছলচাতুরির মতো, গণভোট না দিলে, না মানলে আমাকে নির্বাচন দিবে না। মানে নির্বাচনের জন্য আপনি এত লোভ, নির্বাচনের জন্য আপনাদের অস্থির। ভালো কথা হয়েছেন, গণতান্ত্রিক দেশে গণতন্ত্র ফিরে আসুক, আমরা চাই। বাট এই যে এগ্রিমেন্টটা হইল, আমরা দেখতে চাই আপনাদের হাইয়েস্ট 213টা সিট পাইছেন, আপনাদের পপুলারিটি যথেষ্ট প্রমাণ করছেন। সুতরাং আপনারা এইগুলাকে রিভিউ করে রাষ্ট্রের ক্ষতিকারক যদি কিছু হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই সেটাকে রিভিউ করবেন এবং বাতিল করবেন, সেটাই আমরা দেখতে চাই। পরিষ্কার, আপনার ব্লেম দিয়ে চলবে না। আপনি শক্তিশালী সরকার আসছেন, 213 আসন নিয়ে আসছেন, আপনারা নির্বাচিত সরকার, পুরা দেশ প্রশাসন সব আপনাদের। সুতরাং আপনারা এটা রিভিউ করবেন, দেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি হয়ে থাকলে বাতিল করেন, অচিরেই বাতিল করেন, আমরা সেটা দেখতে চাই। না হলে আমরা শুধুই সমালোচনা শুনতে চাই না, শুধুই আলোচনা শুনতে চাই না।